নমস্কার, এডুকেশন উইথ সুদেশনার আরেকটি নতুন ব্লগে আমার সমস্ত ছাত্রছাত্রীকে স্বাগত জানাই। আজকে আমরা ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পুঁইমাচা নামক গল্পটি আলোচনা করব। এই গল্পটির আগের অংশ আমরা তোমাদের আগের ভিডিওতে পার্ট 1-এর ভিডিওতে দিয়েছি। এটা দ্বিতীয় পর্বের ভিডিও, তাই এটা পরবর্তী অংশ আছে এবং এই গল্পের ওপরে তোমাদের বিষয়বস্তু সম্পর্কিত, নামকরণ, উৎস সব সম্পর্কিত একটা ভিডিও আলাদা করে দেওয়া আছে, তোমরা তা দেখে নেবে। এই ভিডিওটি দেখার আগে তোমাদেরকে বলবো তোমরা আগে প্রথম পর্বের ভিডিওটি দেখে নাও, তাহলে সহজেই এই গল্পটি বুঝে যাবে। তাই তোমাদেরকে বলবো তোমরা স্কিপ না করে প্রথম থেকে পুরো ভিডিওটি দেখতে থাকো এবং এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। অন্নপূর্ণা স্নান করিয়া সবে কাপড় ছাড়িয়া উনুন ধরাইবার জোগাড় করিতেছেন। অন্নপূর্ণা স্নান করে এসেছিলেন, তিনি কি করলেন যে কাপড়টা ছেড়ে শুকনো কাপড় পরে সবেমাত্র উনুন ধরাচ্ছেন। মুখুজ্জে বাড়ির ছোট খুকি দুর্গা আসিয়া বলিল, খুড়িমা, মা বলে দিলে খুড়িমাকে গিয়ে বল মাছ হবে না, তুমি আমাদের নবান্নটা মেখে আর ইতুর ঘরগুলো বার করে দিয়ে আসবে। অর্থাৎ প্রতিবেশী বাড়ির মেয়ে দুর্গা এসে বলল, খুড়িমা অর্থাৎ কাকিমা জেঠিমা এই সম্পর্কিত যে সম্পর্কগুলো হয় আগেকার দিনে তাদেরকে খুড়িমা বলে ডাকা হতো। বলছে সেই ছোট্ট মেয়েটি দুর্গা এসে বলছে যে মা বলেছে যে নবান্ন অর্থাৎ নতুন ধান আসার পরে যে উৎসব হয় সেই নবান্নের উৎসব হবে, মাছ হবে না, তুমি গিয়ে আমাদের ঘরে কাজগুলো করে দিয়ে এসো, বিশেষ করে ঠাকুর পুজোর কাজগুলো। মুখুজ্জে বাড়ি ও পাড়ায় যাইবার পথে বাঁ ধারে এক জায়গায় শেওড়া, বনভাট, রাংচিতা, বনচালতা গাছের ঘন বন শীতের সকালে এক প্রকার লতাপাতার ঘন গন্ধ বন হইতে বাহির হইতেছিল। সে মুখুজ্জে বাড়ি যাওয়ার পথে অর্থাৎ দুর্গাদের বাড়ি যাওয়ার পথে বেশ বড় একটা জঙ্গল আছে, যেখানে শেওড়া, বনভাট, রাংচিতা, বনচালতা এইসব গাছের ঘন জঙ্গল আছে এবং সময়টা ছিল কি শীতের সময়, তাই এই সমস্ত জিনিসের একটা সুগন্ধ, সুমিষ্ট গন্ধ যেন বেরিয়ে আসছিল জঙ্গল থেকে। একটা লেজঝোলা হলদে পাখি আমড়া গাছের এডাল হইতে ওডাল যাইতেছে। দুর্গা আসিল, কিন্তু দেখাইয়া বলিল, খুড়িমা, খুড়িমা, ওই যে কেমন পাখিটা। দুর্গা আসার সময় তার খুড়িমাকে বলছে, অর্থাৎ খেন্তির মাকে বলছে যে দেখো দেখো পাখিটা কি সুন্দর দেখতে। পাখি দেখিতে গিয়া অন্নপূর্ণা কিন্তু আর একটা জিনিস লক্ষ্য করিলেন। ঘন বনটার মধ্যে কোথাও এতক্ষণ চুপ চুপ করিয়া আওয়াজ হইতেছিল, কে যেন কি ঘুরতেছে। দুর্গার কথার পরেই হঠাৎ সেটা বন্ধ হইয়া গেল। অন্নপূর্ণা সেখানে খানিকক্ষণ থমকিয়া দাঁড়াইলেন, পরে চলিতে আরম্ভ করিলেন। তাহার খানিক দূর যাইতে বনের মধ্যে পুনরায় খুব খুব শব্দ আরম্ভ হইল। কাজ করিয়া ফিরিতে অন্নপূর্ণা কিছু বিলম্ব করিল। অর্থাৎ সেই পাখি দেখার সময় অন্নপূর্ণা আরেকটি শব্দ এবং আরেকটি ঘটনাও দেখেছিল, যেটি ছিল কি সেই জঙ্গলের মধ্যে গাছগুলো নড়ছিল আর একটা খুব খুব করে শব্দ হচ্ছিল, কেউ কথা বলছিল, এরকম একটা শব্দ পেয়েছিল। কাজ করে ফেরার সময় বেশ সময় বিলম্ব হয়েছে। সেই সময় অনেকটা সময় কেটে যাওয়ার পরে বাড়ি ফিরিয়া দেখিলেন খিন্তি উঠানের রৌদ্রে বসিয়া তেলের বাটি সম্মুখে লইয়া খোঁপা খুলিতেছে। বাড়ি ফিরে দেখলেন যে খেন্তি তখন স্নান করেনি, সে কি করছে, তেলের বাটি নিয়ে খোঁপা খুলছে মাথায় তেল দেবে বলে, তারপর সে স্নানে যাবে। তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে মেয়ের দিকে চাহিয়া দেখিয়া বলিলেন, এখনো নাইতে যাসনি যে, কোথায় ছিলি এতক্ষণ। অর্থাৎ মা অন্নপূর্ণা খেন্তিকে বলছেন যে তুই এতক্ষণ স্নান করতে যাসনি, এতক্ষণ কি করছিলি। তিনি বেশ কড়াভাবেই বললেন। খেন্তি তাড়াতাড়ি উত্তর দিল, এই যে যাই মা, এক্ষুনি যাবো আর আসবো। খেন্তি বলছে, এই তো মা, আমি এক্ষুনি যাবো আর আসবো। খেন্তি স্নান করিয়া যাইবার একটুখানি পরে এই সহায় হরি স্রোতস্বারে 15-16 সের ভারী একটি মেটে আলু ঘাড়ে করিয়া কোথা হইতে আসিয়া উপস্থিত হইলেন এবং সম্মুখে স্ত্রীকে দেখিয়া কৈফিয়তের দৃষ্টিতে সেই দিকে চাহিয়াই বলিয়া উঠিলেন, ওই ও পাড়ার ময়সা চৌকিদার রোজই বলে, কর্তা ঠাকুর তোমার বাপ থাকতে তবু মাসে মাসে এদিকে তোমাদের পায়ের ধুলো পড়তো, তা আজকাল তো আমার আর আশা হয় না। এই বেড়ার গায়ে মেটে আলু করে রেখেছি, তা দাদা ঠাকুর বরং
তিনি স্ত্রীকে সামনে দেখে, অর্থাৎ তিনি কি করছেন, 15-16 সের একটা ভারী মেটে আলু নিয়ে বাড়ি ঢুকছেন। তার সম্মুখে সামনে স্ত্রী পড়েছে। তিনি স্ত্রীকে দেখে বললেন যে ওই যে ও পাড়ার চৌকিদার আছেন না, ময়সা, তিনি বললেন যে তোমার বাপ থাকতে তো, অর্থাৎ এনারা তো ঠাকুর ব্রাহ্মণ পরিবারের ছেলে মেয়ে, তো বলছেন যে তোমার বাবা থাকতে আমাদের এদিকে 1 মাস অন্তর অন্তত আসতেন, তুমি তো আসোই না, তোমার জন্য আমি মেটে আলু করে রেখেছি, তুমি মেটে আলুটা ঘুরে নিয়ে যাও, তাই আমি নিয়ে এসেছি। অন্নপূর্ণা স্থির দৃষ্টিতে স্বামীর দিকে চাহিয়া বলিলেন, বরজপ্রতার বনের মধ্যে বসে খানিক আগে কি করছিলে শুনি? অর্থাৎ স্ত্রী অন্নপূর্ণার কাছে যে মিথ্যে কথাটা বললেন সহায় হরি, স্ত্রী অন্নপূর্ণা কিন্তু তা বিশ্বাস করলেন না, উল্টে আরো প্রশ্ন করলেন। সহায় হরি অবাক হইয়া বলিলেন, আমি? না, আমি কখন? কখনো না। এই তো আমি। সহায় হরি ভাব দেখিয়া মনে হইতেছিল তিনি এইমাত্র আকাশ হইতে পড়িয়াছেন। অর্থাৎ সহায় হরি এমন ভাবে ভাব করছেন যেন সহায় হরি এর বিষয়ে বিন্দু বিসর্গ কিছুই জানেন না। অন্নপূর্ণা পূর্বের মতন স্থির দৃষ্টিতে স্বামীর দিকে চাহিয়া বলিলেন, চুরি তো করবেই, 3 কাল গিয়েছে, 1 কাল আছে, মিথ্যে কথাগুলো আর এখন বলো না। আমি সব জানি, মনে ভেবেছিলাম আপদ ঘাটে গিয়েছে, আর কি, দুর্গা মা ডেকে পাঠিয়েছিলেন, ও পাড়ায় যাচ্ছি, শুনলাম বরজপ্রতার বনের মধ্যে কি সব খুব খুব শব্দ, তখনই আমি বুঝতে পেরেছি, সাড়া পেয়ে শব্দ বন্ধ হয়ে গেল। যেই আবার খানিকক্ষণ গেলাম, আবার দেখি শব্দ। তোমার তো ইহকালেও নেই, পরকালেও নেই, চুরি করতে, ডাকাতি করতে, যা করতে ইচ্ছে হয় করো, কিন্তু মেয়েটাকে আবার এর মধ্যে নিয়ে গিয়ে ওর মাথা খাওয়া কিসের জন্য? স্ত্রী অন্নপূর্ণা প্রচন্ড রেগে গিয়ে স্বামীকে বলছেন, তোমার 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে, অর্থাৎ তোমার বয়স তো এত হয়েছে, তোমার আর মৃত্যুর দিন বাকি নেই, তো তুমি কেন মিথ্যে কথা বলছো এখন? আর তুমি গেছো গেছো, আমার মেয়েটাকেও কেন নিয়ে গেছো চুরি ডাকাতি করতে? সহায় হরি হাত নাড়িয়া বরজপ্রতায় তাহাদের উপস্থিত থাকার বিরুদ্ধে কতকগুলি প্রমাণ উত্থাপন করিবার চেষ্টা করিলেন, কিন্তু স্ত্রীর দৃষ্টির সামনে তাহার বেশি কথাও যোগাইল না, বা কথিত উক্তিগুলির মধ্যে কোনো পৌবাপর্য সম্বন্ধও খুঁজিতে পাওয়া গেল না। তিনি স্ত্রীর এই কথাগুলোর বিরুদ্ধে কিছু কথা বলতে চাইছিলেন, কিন্তু যুক্তিতে পেরে উঠলেন না স্ত্রীর সঙ্গে। 8 ঘণ্টা পরে খেন্তি স্নান সারিয়া বাড়ি ঢুকিল। সম্মুখস্থ মেটে আলোর দিকে একবার আর চোখে চাহিয়া এই নিরীহ মুখে উঠানের আলনায় অত্যন্ত মনোযোগের সহিত কাপড় মেলিয়া দিতেছিল। 8 ঘণ্টা পরে খেন্তি স্নান করে এসে অত্যন্ত মনোযোগের সহিত কাপড় মেলছিল। অন্নপূর্ণা ডাকিলেন, খেন্তি, এদিকে একবার আয় তো, শুনে যা। অন্নপূর্ণা মেয়েকে ডাকলেন যে, খেন্তি, এদিকে এবার আয়, শুনে যা। মায়ের ডাক শুনিয়া খেন্তির মুখ শুকাইয়া গেল। সে ইতস্তত করিতে করিতে মার নিকটে আসিলে তিনি জিজ্ঞেস করিলেন, এই মেটে আলুটা দুজনে মিলে তুলে এনেছিস না? স্ত্রী অন্নপূর্ণা মেয়ে খেন্তিকে ডাকলেন এবং বললেন যে, তুই আর তোর বাবা মিলে এই মেটে আলুটা তুলে এনেছিস না? খেন্তি মার মুখের দিকে একটুখানি চাহিয়া থাকিয়া একবার ভূপতিত মেটে আলুটির দিকে চাহিল, পরে পুনরায় মার মুখের দিকে চাহিল এবং সঙ্গে সঙ্গে ক্ষিপ্র দৃষ্টিতে একবার বাড়ির সম্মুখস্থ বাঁশঝাড়ের মাথার দিকেও চাহিয়া লইল। তাহার কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিল, কিন্তু মুখ দিয়া কথা বাহির হইল না। খেন্তি তার মাকে কি জবাব দেবে, মিথ্যে বলবে না সত্য বলবে, তা কিছুই বুঝতে পারছিল না, তাই সে ঘাম ছিল এদিক ওদিক তাকাচ্ছিল। অন্নপূর্ণা কড়া স্বরে বলিলেন, কথা বলছিস না যে বড়, এই মেটে আলু তুই এনেছিস কিনা? খেন্তি বিপন্ন চোখে মার মুখের দিকে চাহিয়াছিল, উত্তর দিল, হাঁ। খেন্তি আর মিথ্যে কথা বলল না, মাকে সে সত্যি কথাই বলল। অন্নপূর্ণা তেলে বেগুনে জ্বলিয়া উঠিয়া বলিলেন, পাজি, আজ তোমার পিঠে আমি আস্ত কাঠের চেলা ভাঙবো, তবে ছাড়বো। বরজপ্রতার বনে গিয়েছে মেটে আলু চুরি করতে? সমোত্তমে বিয়ের যোগ্যী হয়ে গেছে কোন কালে? সেই এক গলা বিজন বন, যার মধ্যে দিন দুপুরে বাঘ লুকিয়ে থাকে, তার মধ্যে থেকে পরের আলু নিয়ে এলো তুলে। যদি গোসাইরা চৌকিদার ডেকে তোমায় ধরিয়ে দেয়, তোমার কোনো শ্বশুর এসে তোমায় বাঁচাবে, আমার জুটে খাবো, না জুটে না খাবো, তা বলে পরের জিনিসে হাত? এই মেয়ে নিয়ে আমি কি করব মা? তিনি ঈশ্বরের কাছে বলছেন যে, মা, আমি এমন মেয়েকে নিয়ে কি করব, যে মেয়ে চুরি করে, যে মেয়ের বিয়ের বয়স হয়ে গেছে, তার এখনো এই চৌর্যবৃত্তি আছে, আমরা খেতে পাই খাবো, না খেতে পাই না খাবো, কিন্তু চৌর্যবৃত্তি কেন করবে? 2-3 দিন পরে একদিন বৈকালে ধুলামাটি মাখা হাতে খেন্তি মাকে আসিয়া বলিল, মা, মা, দেখবে এসো। 2-3 দিন পরে একদিন খেন্তি তার মাকে ডাকছে। অন্নপূর্ণা গিয়া দেখিলেন ভাঙা পাঁচিলের ধারে এক ছোট খোলা জমিতে কতকগুলো পাথরকুচি ও কণ্টিকারী জঙ্গল হইয়াছিল। খেন্তি ছোট বোনটিকে লইয়া সেখানে মহা উৎসাহে
তরকারির আহ্লাদ করিবার আয়োজন করিতেছে এবং ভবিষ্যৎ সম্ভাবী নানাবিধ কাল্পনিক ফলমূলের অগ্রদূত স্বরূপ বর্তমানে কেবল একটি মাত্র জীর্ণকায় পুঁইশাকের চারা ফাঁসি হইয়া যাওয়া আসামীর মতো ঊর্ধ্বমুখে একখণ্ড শুষ্ক কঞ্চির গায়ে ঝুলিয়া রহিয়াছে। সে সেখান থেকে একটা ছোট্ট জীর্ণ শুষ্ক প্রায় মৃতপ্রায় এমন একটা পুঁই গাছকে উদ্ধার করেছে, যেটা নিয়ে তার খুব মাতামাতি এবং সে মাকে দেখাচ্ছে এবং কল্পনা করে নিয়েছে অনেক ফলমূল এটা ওটা কল্পনা করে নিয়েছে। ফলমূলাদির অবশিষ্টগুলি আপাতত তার বড় মেয়ের মস্তিষ্কের মধ্যে অবস্থিত করিতেছে, দিনের আলোয় এখনো বাহির হয় নাই। অর্থাৎ যে ফলমূলের যে কল্পনা করেছিল তা তার মনের মধ্যেই আছে, এখন দিনের আলোয় অর্থাৎ রাত হলে সে ঘুমোলে স্বপ্নে বেরোবে, তার স্বপ্নে দেখবে, তাই বলছে এখনো দিনের আলোয় বের হয়নি। অন্নপূর্ণা হাসিয়া বলিলেন, দূর পাগলি, এখন পুঁগিদাটার চারা পোঁতে কখনো? বর্ষাকালে পুঁততে হয়, এখন যে জল না পেয়ে মরে যাবে। অন্নপূর্ণা তার মেয়েকে বললেন, ও এখন কেউ পুঁই ডাঁটার চারা পোঁতে? বর্ষাকালে পুঁততে হবে, না হলে তো মরেই যাবে। খেন্তি বলিল, কেন, আমি রোজ জল ঢালবো? অন্নপূর্ণা বলিলেন, দেখ, হয়তো বেঁচে যেতেও পারে। আজকাল রাতে খুব শিশির হয়, অর্থাৎ শীতের সময় শিশির হয় সেই কথাই বলছেন। খুব শীত পড়িয়াছে। সকালে উঠিয়া সহায় হরি দেখিলেন তাহার দুই ছোট মেয়ে দোলাই গায়ে বাঁধিয়া রোদ উঠিবার প্রত্যাশায় উঠানের কাঁঠাল তলায় দাঁড়িয়ে আছে। একটা ভাঙা ঝুড়ি করিয়া খেন্তি শীতে কাঁপিতে কাঁপিতে মুখুজ্জে বাড়ি হইতে গোবর কুড়াইয়া আনিল। সহায় হরি বলিলেন, হামা খেন্তি, তা সকালে উঠে জামাটা গায়ে দিয়ে যেতে তোর কি হয়? দেখ দেখি এই শীত। তিনি মেয়েকে বলছেন, খেন্তি, সকালে উঠে জামাটা তো অন্তত গায়ে দিয়ে যাবি, যা শীত পড়েছে। আচ্ছা দিচ্ছি বাবা, কই শীত? তেমন তো। খেন্তি তার বাবাকে বলছে, শীত কোথায়? তেমন তো কই দেখছি না। হ্যাঁ দে মা, এক্ষুনি দে। অসুখ বিসুখ 5 রকম হতে পারে, বুঝলি নে। সহায় হরি বাহির হইয়া গেলেন। ভাবিতে ভাবিতে গেলেন, তিনি কি অনেক দিন মেয়ের মুখে ভালো করিয়া চাহেন নাই? খেন্তির মুখ এখন শুষ্রি হইয়া উঠিয়াছে। অর্থাৎ দেখবে যে বয়স সন্ধিক্ষণে মেয়েদের বা ছেলেদের একটু দেখতে বেশি সুন্দর হয়, তার বাবার চোখে সেটা ধরা পড়েছে। জামার ইতিহাস নিম্ন বর্ণিত রূপ, অর্থাৎ জামাটি কেমন দেখতে তার বর্ণনা নিচে দেওয়া হয়েছে। বহু বৎসর অতীত হইল, হরিপুরের রাসের মেলা হইতে সহায় হরি কালো এই 2.5 টাকা মূল্যের জামাটি ক্রয় করিয়া আনেন। ছিঁড়িয়া যাইবার পর তাহাতে কতবার রিপু ইত্যাদি করা হইয়াছিল। সম্প্রতি গত বৎসর হইতে খেন্তির স্বাস্থ্যোন্নতি হওয়ার দরুন জামাটি তাহার গায়ে হয় না। সংসারের এসব খোঁজ সহায় হয়ে রাখিতেন না। জামার বর্তমান অবস্থা অন্নপূর্ণারও জানা ছিল না। খেন্তির নিজস্ব ভাঙা টিনের তোরঙ্গের মধ্যে ইহা থাকিত। অর্থাৎ এই জামাটি খেন্তি ছাড়া আর কেউই জানতো না যে ছিঁড়ে গেছে এতবার। পৌষ সংক্রান্তির সন্ধ্যাবেলা অন্নপূর্ণা একটি কাঁসিতে চালের গুঁড়া, ময়দা এবং গুড় দিয়া চটকাইছিলেন। একটা ছোট বাটিতে 1 বাটি তেল। খেন্তি কুড়ুনির নিচে একটা কলার পাত পাড়িয়া 1 থালা নারকেল কুড়িতেছিল। অর্থাৎ খেন্তি পিঠে হবে বলে কলা পাতা নিচে পেতে নারকেল কুড়তেছিল, সেটা বলছে। অন্নপূর্ণা প্রথমে খেন্তির সাহায্য লইতে স্বীকার হন নাই, কারণ সে যেখানে সেখানে বসে, বনবাদারে ঘুরিয়া ফেরে। তাহার কাপড় চোপড় স্বাস্থ্যসম্মত ও সূচি নহে। অর্থাৎ পুজোর কাজে লাগবে সেই পিঠে, তাই অন্নপূর্ণা তার মেয়ের সাহায্য নিতে চায়নি প্রথমে, কারণ কি খেন্তি যেখানে সেখানে ঘুরে বেড়ায়, তাই তার কাপড়ে সুচিতা নেই। তাই অবশেষে খেন্তি নিতান্ত ধরিয়া পড়ায় হাত পা ধোয়াইয়া এবং শুষ্ক কাপড় পরাইয়া তাহাকে বর্তমান পদে নিযুক্ত করিয়াছেন। খেন্তি খুব জোর করতে তার মা তাকে কাপড় টাপড় পরিবর্তন করিয়ে তাকে সেই কাজে নিয়েছেন। ময়দার খোলা মাখা শেষ হইলে অন্নপূর্ণা উনানে খোলা চাপাইতে যাইতেছিলেন। ছোট মেয়ে রাধি হঠাৎ ডান হাতখানা পাতিয়া বলিল, মা ওই একটু। অন্নপূর্ণা বড় গামলাটা হইতে একটুখানি গোলা তুলিয়া লইয়া হাতের আঙুল 5টি দ্বারা একটি বিশেষ মুদ্রা রচনা করিয়া যেটুকু রাধির প্রসারিত হাতের উপর দিলেন। মেজো মেয়ে পুঁটি অমনি ডান হাতখানা কাপড়ে তাড়াতাড়ি মুছিয়া লইয়া মার সামনে পাতিয়া বলিল, মা আমায় একটু। যেই তিনি 1 মেয়েকে দিয়েছেন, আর 1 মেয়ে হাত পেতেছে নেওয়ার জন্য। খেন্তি ছুচি বস্ত্রে নারিকেল কুড়িতে কুড়িতে লুব্ধ নেত্রের মধ্যে মধ্যে এদিকে চাহিতেছিল। এ সময় খাইতে চাওয়ার মা পাছে বকে, এই ভয়ে সে চুপ করিয়া রহিল। খেন্তির লোভ হচ্ছিল কিন্তু চাইতে পারেনি, কারণ সে বসেছে পুজোর
যে পুজোর জন্য যে পিঠে হবে সেই কাজ করতে বসছে, তার জন্য সে ভয়ে চাইতে পারছে না। অন্নপূর্ণা বললেন, দেখি নিয়ে আয় খেন্তিমা ওই নারকেলের মালাটা, ওতে তোর জন্য একটু রাখি। খেন্তি ক্ষিপ্ত হস্তে নারকেলের উপরের মালাখানা যাহাতে ফুটা নাই সেখানে সরাইয়া দিল। অন্নপূর্ণা তাহাতে একটু বেশি করিয়া গোলা ঢালিয়া দিলেন। এই কথা শোনা মাত্র খেন্তি খুব তাড়াতাড়ি একটা নারকেলের মালা দিল, যাতে ফুটো নেই। তো অন্নপূর্ণা তাতে একটু বেশি করে রেখে দিলেন। মেজো মেয়ে পুঁটি বলিল, জ্যাঠাইমারা অনেকখানি দুধ নিয়েছে, রাঙা দিদি ক্ষীর তৈরি করছিল, ওদের অনেক রকম হবে। খেন্তি মুখ তুলিয়া বলিল, এবেলা আবার হবে নাকি? ওরা তো ওবেলা ব্রাহ্মণ নেমন্তন্ন করেছিল, সুরেশ কাকাকে আর ও পাড়ার তিনুর বাবাকে। ওবেলা তো পায়েস, ঝোলপুলি, মুখ তক্তি এইসব হয়েছে। বলছে এবেলাও আবার পিঠে হবে নাকি? ওবেলা তো হয়েছিল, লোককে খাইয়ে দিয়েছে। পুটি জিজ্ঞাসা করিল, হ্যাঁ মা, ক্ষীর নইলে নাকি পাটিসাপটা হয় না? খেদি বলেছিল ক্ষীরের পুর না হলে কি আর পাটিসাপটা হয়? মা আমি বললাম, কেন, আমার মা তো শুধু নারকেলের ছাই দিয়েই করে, সে তো কেমন ভালো লাগে। অর্থাৎ তার এক সহপাঠী বা সমবয়সী বলা যেতে পারে, এমনই একটা মেয়ে, যে তার নাম হচ্ছে খেদি, যে বলেছিল যে তার মা বাড়িতে তার মা পাটিসাপটা বানানোর সময় ক্ষীর ব্যবহার করে। তখন খেন্তি বলেছে শুধু নারকেল দিয়েই তো হয়, তাতেই তো বেশ সুন্দর লাগে। অন্নপূর্ণা বেগুনের বোটায় একটুখানি তেল লইয়া খোলায় মাখাইতে মাখাইতে প্রশ্নের সদুত্তর খুঁজিতে লাগিলেন। খেন্তি বলিল, খেদির ওইসব কথা, খেদির মা তো ভারী পিঠে করে কিনা। ক্ষীরের পুর দিয়ে ঘিয়ে ভাজলে কি আর পিঠে হলো? সেদিন জামাই এলে ওদের বাড়ি দেখতে গেলুম কিনা, তাই খুড়িমা দুখানা পাটিসাপটা খেতে দিলে। ও মা, কেমন একটা ধরা ধরা গন্ধ, আর পিঠেতে কখনো গন্ধ হয় না, পাটিসাপটা ক্ষীর দিলে ছাই খেতে হয়। সে তার মাকে বলছে, সেদিন গেছিলাম, আমাকে খেতে দিয়েছিল ওদের বাড়িতে পিঠে, কেমন যেন ধরা ধরা অর্থাৎ পোড়া পোড়া গন্ধ হলো। পাটিসাপটায় কখনো পোড়া পোড়া গন্ধ হয়? পাটিসাপটা ক্ষীর দিলে ভালো লাগে না। বেপরোয়াভাবে উপরোক্ত উক্তি শেষ করিয়া খেন্তি মার চোখের দিকে চাহিয়া জিজ্ঞাসা করিল, মা, নারকেলের কোড়া একটু নেব? অর্থাৎ যেরকম গ্রাম বাংলার প্রত্যেকটি ঘরে ছেলেমেয়েরা তার মায়ের কাছে আবদার করে পিঠে বানানোর সময় বা কোনো একটা খাবারের জিনিস বানানোর সময়, খেন্তিও যথারীতি তাই করছে। অন্নপূর্ণা বলিলেন, নে, কিন্তু এখানে বসে খাস নে, মুখ থেকে পড়বে কি নাকি, ওইদিকে যা। খেন্তি নারকেলের মালায় এক থাবা তুলিয়া লইয়া একটু দূরে গিয়া খাইতে লাগিল। মুখ যদি মনের দর্পণ স্বরূপ হয়, তবে খেন্তির মুখ দেখিয়া সন্দেহের কোনো কারণ থাকিতে পারে না যে সে অত্যন্ত মানসিক তৃপ্তি অনুভব করিতেছে। যদি কারোর মুখ দেখেই তার মনের কথা বোঝা যায়, তাহলে অবশ্যই খেন্তির মুখ দেখে তৎক্ষণাৎ বোঝা যাচ্ছিল যে খেন্তি সেই নারকেলের কোড়াটুকু নিয়ে কতটাই না তৃপ্তি পেয়েছে। ঘণ্টাখানেক পরে অন্নপূর্ণা বলিলেন, ওরে, তোরা সব এক এক টুকরো পাতা পেতে বস তো দেখি, গরম গরম দি। খানিক পরে অন্নপূর্ণা তার মেয়েদেরকে বললেন, তোরা এবার পাতা পেতে বস, তোদেরকে একটু গরম গরম পিঠে দিই। খেন্তি, জল দেওয়া ভাত আছে ও বেলার, বার করে নিয়ে আয়। খেন্তিকে বললেন যে ও বেলায় মানে দুপুর বেলায় জল ঢালা ভাত রাখা আছে, তা তুই বের করে নিয়ে আয়। খেন্তির নিকট অন্নপূর্ণার এই প্রস্তাব যে মনঃপূত হইল না, তাহা তার মুখ দেখিয়া বোঝা গেল। খেন্তি যে এতে বেশি খুশি হলো না, তা তার মুখ দেখে বোঝা গেল। পুঁটি বলিল, মা, বড়দি পিঠেই খাক, ভালোবাসে, ভাত বরং থাকুক, আমরা কাল সকালে খাবো। খান কয়েক খাইবার পরেই মেজো মেয়ে পুঁটি খাইতে চাহিল না, সে নাকি অধিক মিষ্টি খাইতে পারে না। সকালের খাওয়া শেষ হইয়া গেলেও খেন্তি তখনও খাইতেছে। সে মুখ বুজিয়া শান্তভাবে খায়, বড় একটা কথা কয় না। অন্নপূর্ণা দেখিলেন সে সে কম করিয়াও 18-19টা খাইয়াছে। জিজ্ঞাসা করিলেন, খেন্তি আর নিবি? খেন্তি খাইতে খাইতে শান্তভাবে সম্মতি সূচক ঘাড় নাড়িল, অর্থাৎ খেন্তি আরো চাইল। অন্নপূর্ণা তাহাকে আরো কয়েকখানি দিলেন। খেন্তির মুখ চোখ ঈষৎ উজ্জ্বল দেখাইল। হাসি ভরা চোখ মার দিকে চাহিয়া বলিল, বেশ খেতে হয়েছে মা, ওই যে তুমি কেমন ফেনিয়ে নাও, ওতেই কিন্তু। সে পুনরায় খাইতে লাগিল। অর্থাৎ তার মাকে বলছে, তুমি যে কেমন করে একটা ফেনিয়ে নাও না, তাতেই খুব সুন্দর হয় তোমার পিঠেগুলো। অন্নপূর্ণা হাতা খুন্তি চুলি তুলিতে চুলিতে সস্নেহে এই শান্ত নিরীহ একটু অধিক মাত্রায় ভোজনপটু মেয়েটির দিকে চাহিয়া রহিলেন। মনে মনে ভাবিলাম, খেন্তি আমার যার ঘরে যাবে তাদের অনেক সুখ দেবে,
এমন ভালো মানুষ কাজকর্মে বকো মারো গাল দাও টুঁ শব্দটি মুখে নেই, উঁচু কথা কখনো কেউ শোনেনি। অর্থাৎ এটা হচ্ছে খেন্তির চরিত্র, খেন্তি কেমন। বৈশাখ মাসের প্রথমে সহায় হরির এক দুই সম্পর্কিত আত্মীয়ের ঘটকালিতে খেন্তির বিবাহ হইয়া গেল। দ্বিতীয় পক্ষে বিবাহ করিলেও পাত্রটির বয়স 40-এর খুব বেশি কোনোমতেই হইবে না। তবুও প্রথমে এখানে অন্নপূর্ণা আদৌ ইচ্ছুক ছিলেন না, কিন্তু পাত্রটি সঙ্গতিপন্ন, শহর অঞ্চলে বাড়ি, সিলেট চুন ও ইটের ব্যবসায়ে 2 পয়সা নাকি করিয়াছে, এরকম পাত্র হঠাৎ মেলাও বড় দুর্ঘটনা কিনা। অর্থাৎ ছেলেটির আয় রোজগার ভালো, শহরে বাড়ি, তাই এমন ছেলে পাওয়া হঠাৎ করে খুব একটা সহজ নয়। তাই অনিচ্ছা সত্ত্বেও রাজি হতে হলো তাকে। জামাইয়ের বয়স একটু বেশি। প্রথমে অন্নপূর্ণা জামাইয়ের সম্মুখে বাহির হইতে একটু সংকোচ বোধ করিতেছিলেন। পরে পাছে খেন্তির মনে কষ্ট হয়, এই জন্য বরণের সময় তিনি খেন্তির সুপটু হস্তখানি ধরিয়া জামাইয়ের হাতে তুলিয়া দিলেন। চোখের জলে তাহার গলা বন্ধ হইয়া আসিল, কিছু বলিতে পারিলেন না। অর্থাৎ বিয়ের সময় যেমন সম্প্রদান করা হয় কন্যা, তেমন ভাবে খেন্তির মা করলেন। বাড়ির বাহির হইয়া আমলকি তলায় বেহারারা সুবিধা করিয়া লইবার জন্য বরের পালকি একবার নামাইল। অন্নপূর্ণা চাহিয়া দেখিলেন বেড়ার ধারের নীল রঙের মেদি ফুলের গুচ্ছগুলি সেখানে নত হইয়া আছে। খেন্তির কম দামের বালুচরের রাঙা চেরির আঁচলখানা পালকির বাহির হইয়া সেখানে লুটাইতেছে। তার এই অত্যন্ত অগোছালো, নিতান্ত নিরীহ এবং একটু অধিক মাত্রায় ভোজনপটু মেয়েটিকে পরের ঘরে অপরিচিত মহলে পাঠাইতে তার বুক উদ্বেল হইয়া উঠিতেছিল। খেন্তিকে কি অপরে ঠিক বুঝিবে? খেন্তির মায়ের খুব চিন্তা হচ্ছিল সেই সময়। খেন্তি এত সহজ সরল, শুধু একটু খেতে ভালোবাসে, খেন্তিকে কি তার শ্বশুরবাড়ির লোকেরা বুঝবে? অর্থাৎ কন্যাকে বিদায় করার সময় প্রত্যেকটা মা বাবার যে কষ্টটা হয়, খেন্তির মায়ের ক্ষেত্রেও ঠিক তাই হচ্ছিল। যাইবার সময়ে খেন্তি চোখের জলে ভাসিতে ভাসিতে সান্ত্বনার সুরে বলিয়াছিল, মা, আষাঢ় মাসে আমাকে এনো, বাবাকে পাঠিয়ে দিও, 2 মাস তো। অর্থাৎ বৈশাখ মাসে বিয়ে হচ্ছে, আষাঢ় মাসে তাকে আনার জন্য পাঠাতে বলেছিল সে তার বাবাকে। ও পাড়ার ঠান দিদি বলিলেন, তোর বাবা তোর বাড়ি যাবে কেন রে? আগে নাতি হোক তবে তো। অর্থাৎ গ্রাম বাংলায় বয়স্ক মানুষেরা যেরকম বলেন যে বিয়ে হয়েছে মানে সন্তান হতেই হবে একদম তৎক্ষণাৎ, তো সেই রকমই বলেছেন। এবং ঠাট্টার সম্পর্ক হয়, নাতনি হয় তো, তাই এ কথা বলেছেন। খেন্তির মুখ লজ্জায় রাঙা হইয়া উঠিল। জল ভরা ডাগর চোখের উপর একটুখানি লাজুক হাসির আভা মাখাইয়া সে একগুঁয়েমি সুরে বলিল, না, যাবে না বই কি। দেখো তো কেমন না যান। ফাল্গুন চৈত্র মাসের বৈকাল বেলা উঠানের মাচায় রৌদ্রে দেওয়া আমসত্ত্ব তুলিতে তুলিতে অন্নপূর্ণার মন হু হু করিত। অর্থাৎ যখন আমসত্ত্বগুলো রোদ থেকে তুলতেন, অন্নপূর্ণা বারবারই খেন্তির কথা মনে পড়তো। খেন্তি থাকলে একটুখানি নিয়ে খেত। তার অনাচারী লোভী মেয়েটি আজ বাড়িতে নেই যে, কোথা হইতে বেড়াইয়া আসিয়া লজ্জাহীনার মতো হাতখানি পাতিয়া মিনতির সুরে অমনি বলিবে, মা, বলবো একটা কথা। ওই কোনটা ছিঁড়ে একটুখানি, অর্থাৎ সে কোনোভাবে তার মাকে বলবে, মা, একটুখানি আমায় দাও না, আমি খাই। 1 বছরের উপর হইয়া গিয়াছে। পুনরায় আষাঢ় মাস, বর্ষা বেশ নামিয়াছে। ঘরের দাওয়ায় বসিয়া সহায় হরি প্রতিবেশী বিষ্ণু সরকারের সহিত কথা বলিতেছিলেন। সহায় হরি তামাক সাজিতে সাজিতে বলিলেন, ও তুমি ধরে রাখো, ওরকম হবেই দাদা, আমাদের অবস্থার লোকের ওর চেয়ে ভালো কি আর জুটবে। অর্থাৎ বিষ্ণু সরকার ছিল সহায় হরির প্রতিবেশী, তার সাথে বসে বর্ষার সময়ে তার সাথে দাওয়ায় বসে বাড়িতে কথা বলছিল। বলছিল যে আমরা তো গরিব, আমাদের এরকমই দিন যাপন করতে হবে, এর থেকে ভালো কিছু জুটবে না। বিষ্ণু সরকার তালপাতার চাটাইয়ের উপর উবু হইয়া বসিয়াছিল। দূর হইতে দেখিলে মনে হইবার কথা তিনি রুটি করিবার জন্য ময়দা চটকাইতেছেন, এমনভাবে তিনি বসেছেন। গলা পরিষ্কার করিয়া বলিলেন, না, সব তো আর, তাছাড়া আমি যা দেব নগদই দেব। তোমার মেয়েটির হয়েছিল কি? বলছেন যে টাকা ধার করেছিলেন, টাকা শোধ দিতে এসে তার মেয়ে অর্থাৎ সহায় হরির মেয়ে সম্পর্কিত মানে কুটির সম্পর্কিত কথাবার্তাই চলছিল। সহায় হরি হুঁকাটায় 5-6টি টান দিয়া কাশিতে কাশিতে বলিলেন, বসন্ত হইয়াছিল শুনলাম, ব্যাপার কি দাঁড়ালো বুঝলে? মেয়ে তো কিছুতে পাঠাইতে চায় না, 250 আন্দাজ টাকা বাকি ছিল, বললে ও টাকা আগে দাও, তবে মেয়ে নিয়ে যাও। অর্থাৎ এর মধ্যে পুটির বাবা গিয়েছিল পুটির বাড়িতে পুটিকে আনতে, কিন্তু কি হয়েছে,
প্রায় বিয়ের সময় 250 টাকা বাকি ছিল, মানে ওই যাকে বলে তোমার বরপক্ষকে দেওয়ার জন্য বিয়ের সময় বাকি ছিল, সেই টাকা শোধ দিতে পারেননি বলে পুঁটিকে তার বাবার সঙ্গে পাঠায়নি পুঁটির শ্বশুরবাড়ির লোকজনে। তখন বলছেন যে একেবারে চামার, অর্থাৎ একেবারে পয়সাখোর এমন এক মানুষ। তারপর বললাম টাকাটা ভায়া ক্রমে ক্রমে দিচ্ছি, তারপর বলেছিলেন যে আমি ধীরে ধীরে টাকাটা দিয়ে দেব। পুজোর তত্ত্ব কম করেও 30টা টাকার কমে হবে না ভেবে দেখলাম কিনা, মেয়ের নানা নিন্দা উঠালে, ছোট লোকের মেয়ের মতো চলে, হাবাতে ঘরের মতো খায়, আরো কত কি, মানে টাকা দিতে পারেনি বলে মেয়ের নানা রকম বদনাম করতে শুরু করলেন শ্বশুরবাড়ির লোকজনেরা। পৌষ মাসে দেখতে গেলাম মেয়েটাকে, ফেলে থাকতে পারলাম না বুঝলে, অর্থাৎ আষাঢ় মাসে গেছিলেন আবার পৌষ মাসে গেছেন। সহায় হরি হঠাৎ কথা বন্ধ করিয়া জোরে মিনিট কতক ধরিয়া হুঁকায় টান দিতে লাগিলেন। কিছুক্ষণ দুজনের মধ্যে কোনো কথা শোনা গেল না। অল্পক্ষণ পরে বিষ্ণু সরকার বলিলেন তারপর, অর্থাৎ কিছুক্ষণ দুজনেই চুপচাপ থাকলেন। তারপর বিষ্ণু সরকার আবারও বললেন তারপর কি হলো। আমার স্ত্রী অত্যন্ত কান্নাকাটি করিতে পৌষ মাসে দেখতে গেলাম মেয়েটার যে অবস্থা করেছে। শাশুড়িটা শুনিয়ে শুনিয়ে বলতে লাগলো, না জেনে শুনে ছোট লোকের সঙ্গে কুটুম্বিতা করলে এরকম হয়, তেমনি মেয়ে, যেমনই মেয়ে তেমনই বাপ। পৌষ মাসের দিনে মেয়ে দেখতে এলেন শুধু হাতে। পরে বিষ্ণু সরকারের দিকে চাহিয়া বলিলেন, বলি আমরা ছোট লোক কি বড় লোক, তোমার তো সরকার খুড়ো জানতে বাকি নেই। বলি পরমেশ্বর চাটুর্যের নামে নীলকুচির আমলে এই অঞ্চলে বাঘে গরুতে এক ঘাটে জল খেয়েছে। আজই না হয় আমি প্রাচীর, অর্থাৎ আজ না হয় আমি দীন দরিদ্র, আভিজাত্যের গৌরবে সহায় হরি শুদ্ধস্বরে হা হা করিয়া খানিকটা শুষ্ক হাস্য হাসিলেন। অর্থাৎ একসময় যে আভিজাত্য ছিল সেই কথা মনে করে তিনি হাসলেন। বললেন যে শাশুড়িটা এমনই বদমাইশ, কিন্তু জানতেন যে আমরা কেমন, তারপরেও এই কথাগুলো বলছেন। কিন্তু বিষ্ণু সরকার সমর্থনসূচক একটা অস্পষ্ট শব্দ করিয়া বার কত ঘাড় নাড়িলেন। তারপর ফাল্গুন মাসেই তার বসন্ত হলো, অর্থাৎ কার, সেই খেন্তির বসন্ত হলো। এমন চামার বসন্ত গায়ে বেরুতেই ঢালাই আমার এক দূর সম্পর্কের বোন আছে, একবার কালীঘাটে পুজো দিতে এসে তার খোঁজ পেয়েছিল, তারই ওখানে ফেলে রেখে গেল। আমায় না একটা সংবাদ না কিছু, তারা আমায় সংবাদ দেয়, তা আমি গিয়ে, অর্থাৎ টালায় থাকা যে তার দূর সম্পর্কের বোন, তারা তাকে খবর দেয় কাকে, সহায় হরিকে। তখন তিনি সহায় হরি যখন যান, দেখতে পাওনি না, অর্থাৎ বিষ্ণু সরকার জিজ্ঞেস করছেন যে তুমি আর দেখতে পাওনি তোমার মেয়েকে, তখন সহায় হরি বলছেন যে না। এমনই চামার গয়নাগুলো অসুখ অবস্থাতেই গা থেকে খুলে নিয়ে তাকে টালায় পাঠিয়ে দিয়েছে। যাক, তা চলো যাওয়া যাক, বেলা গেল। চারটি ঠিক করলে, অর্থাৎ মাছ ধরতে যাওয়ার জন্য যে মাছের যে খাদ্য দ্রব্য তৈরি করা হয় তাকে চার বলা হয়, সেই চারটি তৈরি করার কথা বলছেন। পিঁপড়ের টোপে মুড়ির চার তো সুবিধে হবে না। তারপর কয়েক মাস কাটিয়া গিয়াছে, আজ আবার পৌষ পার্বণের দিন। অর্থাৎ বিষ্ণু সরকার এবং সহায় হরি যখন কথা বলছিলেন তখন তাদের মধ্যে কথা হতে হতে বলেন যে না আর মেয়েকে দেখতে পাইনি, মেয়ের তখন অর্থাৎ খেন্তির মৃত্যু ঘটেছে, খেন্তির মৃত্যু হয়ে গেছে তাই আর দেখতে পাননি। তখন বলছেন যে চাক বাদ দাও, যা হওয়ার হয়ে গেছে, এখন চলো মাছের চার দিই আমরা। তারপর কয়েক মাস কাটিয়া গিয়েছে, আজ আবার পৌষ পার্বণের দিন, অর্থাৎ আবার সেই নবান্নের দিন এসেছে। এবার পৌষ মাসের শেষাশেষি এই শীত পড়িয়াছে যে এরূপ শীত তাহারা কখনো জ্ঞানে দেখেন নাই। এই বছরের পৌষ মাসের শেষের দিকে এত শীত পড়েছে যে এমন শীত কখনো দেখেননি তারা। সন্ধ্যার সময় কারা দেখেননি, অন্নপূর্ণা এবং তার পরিবারের লোকজনেরা। সন্ধ্যার সময় রান্নাঘরের মধ্যে বসিয়া অন্নপূর্ণা সরি চাকলি পিঠের জন্য চালের গুঁড়ো গোলা তৈরি করতেছেন। পুটি ও রাধি উনুনের পাশে বসিয়া আগুন পোহাইতেছে। রাধি বলিতেছে, আর একটু জল দিতে হবে মা, এত ঘন করে ফেললে কেন? পুটি বলিল, আচ্ছা মা, ওতে একটু নুন দিলে হয় না? ও মা দেখো মা, রাধির দোলায় কোথায় ঝুলছে, এক্ষুনি ধরে উঠবে। অর্থাৎ দুই মেয়ে তার মায়ের কাছে বসে বিভিন্ন ধরনের কথাবার্তা বলছে, মা পিঠে তৈরি করবে সেই মুহূর্তে। অন্নপূর্ণা বলিয়া উঠিলেন, সরে এসে বসো মা, আগুনের ঘাড়ে গিয়ে না বসলে কি আগুন পোহানো হয় না? অর্থাৎ সরে এসে বসো, আগুনের অত্যন্ত কাছে চলে গেছে, জামা কাপড়ে আগুন লাগতে পারে, তাই তার মা সাবধান করছেন। এইদিকে আয়, গোলা তৈরি হইয়া গেল। খোলা আগুনে চড়াইয়া অন্নপূর্ণা গোলা ঢালিয়া মুচি দিয়া চাপিয়া ধরিলেন।
দেখিতে দেখিতে মিঠে আঁচে পিঠে টুপুরের মতো ফুলিয়া উঠিল। দেখতে দেখতে পিঠে বেশ সুন্দর করে ফুলে উঠেছে। পুঁটি বলিল, মা দাও প্রথম পিঠেখানা কানাচে সারা ষষ্ঠীতে ফেলে দিয়ে আসি। অর্থাৎ ওই একটা কুসংস্কারের মতো বলা যেতে পারে, একটু প্রথম পিঠে কোনো এক দেবদেবীর নামে উৎসর্গ করা, ওইরকম একটা ব্যাপার। অন্নপূর্ণা বলিলেন, একা যাস নে, রাধিকে নিয়ে যা। খুব জ্যোৎস্না উঠিয়াছিল। বাড়ির পিছনে সারা গাছের ঝোপের মাথায় তেলাকুচা লতার থুলো থুলো সাদা ফুলের মধ্যে জ্যোৎস্না আটকিয়া রইয়াছিল। পুঁটি ও রাধি খিড়কি দোর খুলিতেই একটা শিয়াল শুকনো পাতায় খসখস করিতে করিতে ঘন ঝোপের মধ্যে ছুটিয়া পলাইল। অর্থাৎ পেছনের দরজা খুলতেই একটা শিয়াল দৌড়ে পালালো। পুঁটি পিঠেখানা জোর করিয়া ছুঁড়িয়া ঝোপের মাথায় ফেলিয়া দিল। তাহার পর চারিধারের নির্জন বাঁশবনের নিস্তব্ধতার ভয় পাইয়া ছেলে মানুষ পিছু হাঁটিয়া আসিয়া খিড়কি দরজার মধ্যে ঢুকিয়া পড়িয়া তাড়াতাড়ি দর বন্ধ করিয়া দিল। পুঁটি ও রাধি ফিরিয়া আসিলে অন্নপূর্ণা জিজ্ঞাসা করিলেন, দিলি? অর্থাৎ পুঁটি রাধি যে কাজে গেছিল সেই কাজটা সম্পন্ন হয়েছে কিনা অন্নপূর্ণা জিজ্ঞেস করিলেন। পুঁটি বলিল, হ্যাঁ মা, তুমি আর বছর যেখান থেকে নেবুর চারা তুলে এনেছিলে সেখানে ফেলে দিলাম। তারপর সে রাত্রে অনেকক্ষণ কাটিয়া গেল। পিঠে করা প্রায় শেষ হইয়া আসিয়াছে। রাতও তখন খুব বেশি। জ্যোৎস্নার আলোয় বাড়ির পেছনের বনে অনেকক্ষণ ধরিয়া একটা কাঠঠোকরা পাখি ঠক্কর শব্দ করিতেছিল। তাহার স্বরও যেন ক্রমে তন্দ্রালু হইয়া পড়িয়াছে, অর্থাৎ যেন বেশ ঘুমের ঘোরের মতো হয়ে পড়ছে সে শব্দটা। দুই বোনের খাইবার জন্য কলার পাতা চিরিতে চিরিতে পুঁটি অন্যমনস্কভাবে হঠাৎ বলিয়া উঠিল, দিদি বড় ভালোবাসত। দুই বোন খাওয়ার জন্য কলা পাতা চিরছে, সেই সময় পুঁটি হঠাৎ করে বলে উঠল যে দিদি বড্ড ভালোবাসতো পিঠে খেতে। অর্থাৎ তাদের দিদির কথা মনে পড়েছে, কিন্তু দিদি তো আর বেঁচে নেই এখন। তিনজনের খানিকক্ষণ নির্বাক হইয়া বসিয়া রইল। তাহার পরে তাহাদের তিনজনের দৃষ্টি কেমন করিয়া আপনা আপনি উঠানের এক কোণে আবদ্ধ হইয়া পড়িল। সেখানে বাড়ির সেই লোভী মেয়েটির লোভী স্মৃতি পাতায় পাতায় শিরায় শিরায় জড়াইয়া তাহার কত সাধের নিজের হাতে পোতা পুঁই গাছটি মাচা জুড়িয়া বাড়িয়া উঠিয়াছে। বর্ষার জল ও কার্তিক মাসের শিশির লইয়া কচি কচি সবুজ ডালাগুলি মাচাতে সব ধরে নাই। মাচা হইতে বাহির হইয়া দূরেতেছে সুস্পষ্ট নধর প্রবর্ধমান জীবনের লাবণ্যে ভরপুর। অর্থাৎ এই তিনজন অনেকক্ষণ তার মেয়ের, অর্থাৎ কার দিদি কার মেয়ের কথা মনে পড়তে চুপচাপ বসে থাকলো। তারপরে তারা এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো বাইরের দিকে। বাইরের দিকে তাকিয়ে থাকতে দেখলো যে খেলতে থাকাকালীন যে পুঁই শাকটা, পুঁই গাছটির রোপণ করে দিয়ে গেছিলো এবং মাচা তৈরি করে দিয়ে গেছিলো, সেই পুঁই গাছটি বেশ সতেজ হয়ে বেড়ে উঠেছে এবং মাচাতেও ধরছে না, মাথা থেকে তার পাতা লতাগুলো সব ছড়িয়ে বাইরে পড়ে যাচ্ছে, বাইরে বেরিয়ে আসছে। অর্থাৎ এখানে বলা যেতে পারে যে খেন্তির সাথে একটা পুঁই গাছের বা পুঁই চারার বর্ণনা করা হয়েছে। খেন্তি যদি বেঁচে থাকতো, খেন্তির জীবনও এমনই ফুলে ফেঁপে ভরে উঠতো, যেমন ভাবে গাছটি ফুলে ফেঁপে উঠেছে। আজকে এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও।